হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এটা আলোচনা করব যে রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসটা কি। তো এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপরে ভিডিওটা ছিল। তো সেখানে আপনাদেরকে বলেছিলাম যে এরপরে যে ভিডিওটা আমি এখানে এডুকেশনাল ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের উপরে থাকবে। তো দেখুন, আপনি এই ভিডিওটাকে পোর্টফোলিও ম্যানেজমেন্টের পার্ট 2 এরকমও বলতে পারেন। মনে করুন এটা সেকেন্ড পার্ট সেই ভিডিওটার। পোর্টফোলিও ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে রিস্ক ম্যানেজমেন্ট, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি, কীভাবে আপনার রিস্ককে ম্যানেজমেন্ট করবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করবেন। তো সেটাই মনে করুন এটা একটা সেকেন্ড পার্ট। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট এটা এতটাই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মনে করুন যখন মার্কেট বুলিশ আছে তখন হয়তো আপনার প্রচুর ইনকাম হচ্ছে, ভালোই প্রফিট হচ্ছে, ঠিক আছে, আপনি ইন্টারডে করছেন কিংবা ফিউচারে ট্রেড করছেন, আপনার ভালোই প্রফিট হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার রিস্ককে ম্যানেজমেন্ট না করেন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তাহলে দেখবেন যখনই মার্কেট স্টেবল হয়ে যাবে কিংবা মার্কেটের মধ্যে সেরকম কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না কিংবা মার্কেট বিয়ারিশ হয়ে গেছে, তখন দেখবেন আপনার পোর্টফোলিও 80%, 90%, এমনকি 60%, 50% পর্যন্ত এখানে ডাউনে চলে যাবে, ঠিক আছে। আর তখন আপনি কী থেকে কী করবেন তখন মানে ভেবে পাবেন না। এটা কেন হয়? এটা একমাত্র হয় রিস্ক ম্যানেজমেন্টকে কন্ট্রোল না করার ফলে। আপনি যদি আপনার রিস্ককে ম্যানেজমেন্ট না করেন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তাহলে আপনি লং টার্মের ক্ষেত্রে এখানে কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। মানে লং টার্মের ক্ষেত্রে এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন না। হ্যাঁ, এরকম হবে যখন আপনার মার্কেট ট্রেন্ড যখন থাকবে, মার্কেটের মধ্যে কোনো কিছু ট্রেন্ড থাকবে কিংবা মার্কেটের মধ্যে যখন পজিটিভ সেন্টিমেন্ট থাকবে তখন তো আপনার প্রফিট হবে। কিন্তু যখন মার্কেট স্টেবল হয়ে যাবে তখন কিন্তু আপনার পোর্টফোলিওর মধ্যে প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এটাই কভার করেছি আমি, যে রিস্ক ম্যানেজমেন্ট কী জিনিস আর এটাকে আপনারা কেমন করে আপনার রিস্ক এখানে ম্যানেজমেন্ট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি টোটালি আজকে ডিসকাস করব। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এটা একটা এডুকেশনাল ভিডিও, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্ক আছে একমাত্র সেই লিঙ্কের থ্রু ক্লিক করে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করবেন, না হলে আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে। তো এবার দেখুন রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি। এখানে মনে করুন আপনার কাছে পোর্টফোলিও এখানে আছে টোটাল আপনার কাছে ফান্ড আছে $1000। আমি এখানে শুধু একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, আপনার কাছে $500 থাকতে পারে, $300 থাকতে পারে, এমনকি আপনার কাছে $10,000 থাকতে পারে। তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। এখানে মনে করুন আপনার কাছে এখানে $1000 আছে, $1000 আছে। এবার আপনি এই $1000টাকে কোথায় কোথায় ইনভেস্ট করছেন এবং কোথায় আপনি ট্রেডিং করছেন, এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যেমন মনে করুন আপনার যে যত মান্থলি ইনকাম আছে সেই মান্থলি ইনকামটা আপনার তো কিছু একটা সেটাকে মানে প্ল্যান করে সেটাকে ইনভেস্ট করেন, তাই না? এমন তো না যে আপনার যে মান্থলি ইনকামটা আছে সেটা দিয়ে আপনি যে কোনো একটা জিনিসের উপরেই সেটাকে ইনভেস্ট করে দেন, এরকম তো না। সেটাকে আপনি ভাগ ভাগ করে এখানে কিছু দেন, এখানে কিছু দেন, এইসব কিছু দিয়েই এভাবে আপনার ম্যানেজমেন্ট করেন। আর ঠিক এখানেও তাই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও ঠিক এই জিনিসটাই ওয়ার্ক করে, একদম সেম প্রসেসে। তো এখানে আমি ধরে নিচ্ছি আপনার এখানে পোর্টফোলিও আছে, $1000 পোর্টফোলিও আছে। এবার আপনি এই পোর্টফোলিওটাকে 1000-এর মধ্যে এখানে আপনি ফিউচার ট্রেডের মধ্যে জাস্ট এখানে $100 নিয়ে আসবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। আমি এখানে একদম ম্যাক্সিমামটাই ধরলাম। এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন কিংবা আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এখানে আপনার উচিত ফিউচার ট্রেডকে টোটালি অ্যাভয়েড করা। এখানে ফিউচার ট্রেড কখনোই করবেন না। আগে আপনি মার্কেটের মধ্যে এখানে মার্কেটকে 2-3 বছর এক্সপিরিয়েন্স করবেন। এমন নয় যে শুধুমাত্র আপনি মানে যদি আপনি বুল মার্কেটে এসে থাকেন তাহলে হয়তো আপনি বিয়ার মার্কেট দেখেননি। ক্রিপ্টোকারেন্সির বিয়ার মার্কেট কিন্তু একদম খুবই ভয়ানক হয়, ঠিক আছে। শেয়ার মার্কেটের মতো না যে 10% ডাউন হলো তারপরে আবার একটা লিমিট থাকে পার ডে, সেই লিমিট পর্যন্ত ডাউন হলে তারপরে আবার মার্কেট ক্লোজ হয়ে যায়, এরকম কিন্তু না। এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখানে কিন্তু 50% পর্যন্ত মার্কেট ডাউন হওয়াও কিন্তু অস্বাভাবিক কিছু না, এরকমও কিন্তু হতে পারে। তো আপনি হয়তো যদি আপনি বিয়ারিশ মার্কেট না দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এখানে আপনি ফিউচার ট্রেড করবেন না। তারপর আমি এখানে ধরে নিচ্ছি যে এখানে আপনি যদি ফিউচার ট্রেড তারপরেও করতে চান তাহলে এখানে ম্যাক্সিমাম এখানে $100, মানে আপনার পোর্টফোলিও যদি $1000 হয়, $1000 হয়, তাহলে এখানে ফিউচার ট্রেড করবেন ম্যাক্সিমাম $100 দিয়ে। এখানে আপনি এটাকে $50 করতে পারেন। আবার যাদের এখানে এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো এখানে $100 থেকে এটাকে বেশিও করতে পারে, কিন্তু তাদের কী করবে, মানে তাদের মধ্যে কিছু টেকনিক থাকে যে কখন ফিউচার ট্রেড ওয়ার্ক করে কখন মানে ওয়ার্ক করে না, মার্কেটের সেন্টিমেন্ট কি, এইসব দেখে শুনে তারপরে তারা ফিউচার ট্রেড আরও বেশি করে করতে পারে, ঠিক আছে। কিন্তু সবাই সেরকম না, সবারই এরকম এক্সপিরিয়েন্স নেই। তাই আমি এখানে শুধুমাত্র $100 দিয়ে এখানে ম্যাক্সিমাম ধরলাম, $100 দিয়ে ফিউচার ট্রেড করবেন। আর যখনই আপনি ফিউচার ট্রেড করবেন এখানে 3x এর বেশি লেভারেজ নেবেন না, 3x ম্যাক্সিমাম 5x। আর 10x পর্যন্ত, ম্যাক্সিমাম 10x পর্যন্ত নেওয়া যায়, সেটা মানে খুবই কম সময়, মানে এরকম সুযোগ সবসময় আসে না যখন মানে 10xও আমিও মাঝে মধ্যে নেই, কিন্তু এরকম মানে সবসময় না, ঠিক আছে। মানে এমন কখনো এমন কিছু নিউজ চলে আসে, এমন কিছু মানে মার্কেটের মধ্যে মানে প্রচুর একটা মুভমেন্ট দেখা যায় কিংবা সেটা উপরের দিকে হতে পারে আবার নিচের দিকেও হতে পারে। তো তখন মানে যখন একদম মানে শিওর হয়ে যাই যে না মার্কেট এখন উপরে যাবে কিংবা মার্কেট এখন নিচের মধ্যে নামবে, তখনই কিন্তু একমাত্র এখানে 10x দিয়ে এখানে লেভারেজ নিয়ে 10x-এ ফিউচার ট্রেড করা, মানে তাও এখানে চলে না, তারপর আপনি করতে পারেন মাঝে মধ্যে। আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখানে 5x লেভারেজ, এটা কিন্তু মানে ম্যাক্সিমাম, ঠিক আছে। আমি সবসময় রিকমেন্ড করি 3x দিয়েই ফিউচার ট্রেড করা উচিত। এবার তারপরে আপনি এখানে আপনার ফ্রি ফান্ড এখানে রেখে দেবেন $200। আপনার যদি $1000 পোর্টফোলিও থাকে তাহলে এখানে আপনার ফ্রি ফান্ড বলতে আমি
আমি বোঝাচ্ছি, মানে $200 অলওয়েজ এটাকে অন্য একটা জায়গায় রেখে দেবেন। মানে যদি আপনি বাইন্যান্সের মধ্যে ট্রেডিং করে থাকেন তাহলে বাইন্যান্সের মধ্যে একটা অপশন আছে, যেমন প্রথমে আছে ওভারভিউ, তারপরে স্পট, তারপর আছে একটা ফান্ডিং বলে একটা নতুন অপশন আছে। তো সেই ফান্ডিং অপশনের মধ্যে এই $200 আপনি সেখানে ট্রান্সফার করে রেখে দিতে পারেন। মানে এর উপরে আপনি হাত দেবেন না, এটাকে আপনি একদম সেভ করে রেখে দেবেন। তো এটার ইউজ আপনি কখন করবেন সেটা আমি আপনাদেরকে পরে বলছি। এই রিস্ক ম্যানেজমেন্ট পার্টের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আপনার ফ্রি ফান্ড রাখা এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট কাজ। সেই জন্য আমি এটাকে হাইলাইট করে দিয়েছি, ফ্রি ফান্ড এখানে $200 অবশ্যই রাখবেন। মানে আমি এটা মিনিমাম বললাম, এখানে আপনি যদি মানে পারেন তাহলে এখানে $300 এখানে রেখে দিতে পারেন ফ্রি ফান্ড। এবার তারপরে শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে, কিংবা আপনি শর্ট টার্মে ট্রেডিং করতে চান, মনে করুন 2-3 দিন এরকম কারোর সিগন্যালকে ফলো করছেন, এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট $300 দিয়ে এখানে ট্রেডিং করবেন। শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে $300 এখানে নিয়ে আসবেন। আর ওয়ান টাইমে মানে ম্যাক্সিমাম 4টা কলের মধ্যে এন্ট্রি নেবেন, 4টার বেশি কলে এন্ট্রি নেবেন না, যদি আপনি এখানে $300 নিয়ে এসে থাকেন, ঠিক আছে? এবার তারপরে তাহলে আমাদের কাছে কত থাকলো? আর আমাদের কাছে টোটাল এখন ফান্ড থাকলো $400। $1000 মধ্যে $100 ফিউচার ট্রেড, এখানে $200 ফ্রি ফান্ড, আর এখানে $300 এটা হচ্ছে আপনার স্পট ট্রেডিং। শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে $300, তাহলে আমাদের কাছে আর থাকলো এখানে $400। এবার এই $400 মধ্যে আপনি এইটাকে ইনভেস্ট করবেন স্ট্রং ফান্ডামেন্টাল বেসেড কয়েনের উপরে ইনভেস্ট করবেন $200। এটা কিন্তু মানে ট্রেডিং না, ঠিক আছে? আমি যে বললাম ইনভেস্টমেন্ট আর ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক তফাৎ থাকে। ট্রেডিং হচ্ছে এই যে এটা শর্ট টার্মের ক্ষেত্রে যে $300 আপনি এখানে সাইড করে রেখে দিলেন, এটা হচ্ছে ট্রেডিং। আর যে ইনভেস্টমেন্ট আছে এটা এমন নয় যে আপনি আজকে বাই করলেন, কালকে আবার এখানে প্রাইস একটু উপরে চলে গেল, আপনি সেখানে সেল করে দিলেন, না, এটা এমন নয়। আপনি আজকে বাই করলেন, এটাকে হোল্ড করবেন, কয়েক মাস হতে পারে, আবার 1 বছর 2 বছর হতে পারে। তো এখানে এই $400কে আপনি এখানে কীভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে স্ট্রং ফান্ডামেন্টাল বেসেড কয়েনের উপরে ইনভেস্ট করবেন $200। তাও আবার এরকম না যে একবারই ইনভেস্ট করবেন, এটাও কীভাবে ইনভেস্ট করবেন সেটা পরে আমি আপনাদেরকে বলছি। এবার তারপরে ট্রেন্ডিং কয়েন। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কখনো না কখনো কিছু না কিছু ট্রেন্ড থাকেই, ঠিক আছে? যেমন বর্তমানে এখন ট্রেন্ড চলছে মেটাভার্স প্রজেক্টের উপরে যে কয়েনগুলো আছে, এখন মানে মেটাভার্সের ট্রেন্ড চলছে। এবার তারপরে হয়তো এমনও দেখতে পারি আমরা ওয়েব3 ট্রেন্ড দেখতে পারি। আর এর আগে আমরা কিসের ট্রেন্ড দেখেছি? এর আগে আমরা দেখেছি এনএফটি ট্রেন্ড, মানে নন ফাঞ্জেবল টোকন, এর ট্রেন্ড আমরা দেখেছি। আবার আমরা ডেফি প্রজেক্টের উপরে যে কয়েনগুলো আছে ডেফির ট্রেন্ডও আমরা দেখেছি, ঠিক আছে? তো বর্তমানে চলছে মেটাভার্সের ট্রেন্ড। আপনি যখন ইনভেস্ট করছেন তখন যে প্রজেক্টগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে আছে, যেমন মেটাভার্স প্রজেক্ট যদি এখন ট্রেন্ডিংয়ের মধ্যে থাকে, তাহলে সেই মেটাভার্স প্রজেক্টের উপরে ইনভেস্ট করবেন $150, ঠিক আছে? $150। এবার তারপরে মিম কয়েন এবং শিট কয়েন, এইসব কয়েনের উপরে ইনভেস্ট করবেন $50। এবার দেখুন স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনের উপরে কেমন করে ইনভেস্ট করবেন। এখানে মনে করুন যেহেতু আপনার কাছে এখানে $200 আছে, এখানে আপনি শুধুমাত্র 2টা বা 3টা এরকম কয়েন আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? এবার 2-3টা কয়েনকে সিলেক্ট করার পরে তারপরে যে আপনি সেখানে একবারই বাই করবেন এমন না কিন্তু। এবার মনে করুন আপনি যে কোনো একটা কয়েনের উপরে ইনভেস্ট করবেন, আপনি মনে করুন লিঙ্কের উপরে ইনভেস্ট করবেন, ঠিক আছে? তবে লিঙ্কের প্রাইস আপনি দেখবেন বর্তমানে হয়তো লিঙ্কের প্রাইস চলছে 25 কি 26। তো আপনি কিন্তু কখনই কারেন্ট প্রাইসের উপরে লিঙ্ক, মানে যে কয়েনটার উপরে আপনি ইনভেস্ট করছেন সেটা কিন্তু কারেন্ট প্রাইসের উপরে কখনই বাই করবেন না। সেটাকে আপনি বাই করবেন তার থেকে নিচের প্রাইসের মধ্যে। সেখানে তাও আবার কয়টা পার্টে বাই করবেন? তাও আবার সেখানে 3টে পার্টে বাই করবেন, ঠিক আছে? মনে করুন লিঙ্কের প্রাইস চলছে $26, সেখানে আপনি সেটাকে বাই অর্ডার লাগিয়ে রাখলেন 24-এ লাগিয়ে রাখলেন একটা, তারপরে একটা লাগিয়ে রাখলেন 21-এ, তারপর একটা লাগিয়ে রাখলেন 18-এ, এরকম করে 3 থেকে 4টে বাই জোনের মধ্যে অর্ডার লাগিয়ে রাখবেন। এটাকেই বলা হয় ডিসিএ স্ট্র্যাটেজি। তো ডিসিএ স্ট্র্যাটেজির উপরে টোটালি ডিটেলসে একটা ভিডিও আছে, আমাদের সেপারেট ভিডিও আছে। তো সেই ভিডিওটা দেখুন, তাহলে আরও ভালো করে ডিসিএ স্ট্র্যাটেজি জিনিসটা কি সেটা আপনি বুঝতে পারবেন। তো যেহেতু এর উপরে অলরেডি একটা ভিডিও আছে, তাই এটার উপরে আমি বেশি কিছু আর বলছি না এখানে। আপনি যদি না জেনে থাকেন ডলার কস্ট অ্যাভারেজ কাকে বলে, তাহলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। এবার মনে করুন আপনি লিঙ্ককে বাই করেছেন $24, $21 আর $18। এবার তারপরে ট্রেন্ডিং কয়েনগুলো যা আছে, ট্রেন্ডিং কয়েনের উপরে এখানে আপনি ইনভেস্ট করবেন সেম প্রসেসে। এই ফান্ডামেন্টাল কয়েনের উপরে যেরকম করে ইনভেস্ট করছেন সেরকমভাবে ট্রেন্ডিং কয়েনগুলোর উপরেও এখানে ইনভেস্ট করবেন। আগে আপনি মার্কেট থেকে কিছু কয়েন চুজ করে নেবেন যে কোন কয়েনগুলো বেশি ভালো কয়েন, ফান্ডামেন্টাল বেসেড কয়েন, কোন কয়েনের ইউজ কেস আছে আর কোনগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে, সেই সব কয়েনের মধ্যে এখানে $150 এখানে ইনভেস্ট করবেন। এবার তারপরে যে মিম কয়েনটা থাকলো, মানে শিট কয়েন যাকে বলে, তো মিম কয়েনের উপরে আপনি $50 বেশি এখানে ইনভেস্ট করবেন না। মানে $50 বেশি হয়ে যায়, আমি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে $50 বলছি। কেন এটা? কারণ হচ্ছে মিম কয়েন যখন বুল মার্কেট থাকে তখন এইসব কয়েনগুলোর মধ্যে প্রচুর পাম্প দেখা যায়, কিন্তু যখন বিয়ারিশ মার্কেট শুরু হয়ে যাবে এগুলোকে মার্কেটের মধ্যে খুঁজেও দেখতে পারবেন না যে এগুলো কোথায় গেছে, ঠিক আছে? মানে এগুলো 90% ডাউন হয়ে যাবে। যদি ফান্ডামেন্টাল বেসেড কয়েন 50% ডাউন হয়, এগুলোকে দেখবেন মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এগুলো মনে করুন কোনো একটা মিম কয়েনের দাম যদি থাকতো $5, তাহলে সেটাকে আপনি দেখবেন সেটা মানে সেন্টের মধ্যে চলে এসেছে, এরকমও হতে পারে। তো সেই জন্যই মিম কয়েনের উপরে এই $50 এখানে ইনভেস্ট করবেন। আর এমনও হতে পারে, শুধুমাত্র এমন না যে এই $50 দিয়ে শুধুমাত্র একটা মিম কয়েনের উপরে ইনভেস্ট করবেন, এমন না। এই $50 দিয়ে মনে করুন আপনি 5টা মিম কয়েনের উপরে এখানে ইনভেস্ট করলেন $10 করে। আর যদি একবার আপনি যে মিম কয়েনগুলোর উপরে ইনভেস্ট করেছেন, যে 10টা মিম কয়েনের উপরে ইনভেস্ট করেছেন $5 করে কিংবা $10 করে 5টা মিম কয়েনের উপরে,
সেগুলোর মধ্যে যদি কোনো স্পাইক দেখা যায় বা প্রাইসের মধ্যে, আপনি তো জানেনই যে মিম কয়েন মানে কেমন ওপরের দিকে যায়, পাম্প করে, ব্রেকআউট নেয়। তো সেরকম যদি দেখা যায় তাহলে আপনার সেই $10 সেখানে আপনার $100 পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে যেমন প্রফিটও বেশি, এখানে কিন্তু রিস্কও বেশি। আবার এই $50 আপনার এটা জিরো হয়ে যেতে পারে, তো এটাও আপনি নজরে রাখবেন। এবার আপনাদেরকে বলছি যে ফ্রি ফান্ড আছে, এই ফ্রি ফান্ডটা কতটা এখানে কাজে লাগে। যখন মার্কেট নিচের মধ্যে থাকে, মার্কেট যখন সাইড ওয়েসে থাকে, তখন এই জিনিসটাই আপনার পোর্টফোলিওকে একদম সেভ করে দেবে, ঠিক আছে। আপনার যত মানে লস হয়েছিল সব কিছু রিকভার করে দেবে, শুধুমাত্র আপনার এই 20% কিংবা 30% ফান্ডটাই। তো ওটা কেমন করে দেখুন, আপনি যে শর্ট টার্ম ট্রেডিংগুলো করছেন, শর্ট টার্ম ট্রেডিংয়ের উপরে সবসময় স্টপ লস লাগাতে লাগে। আপনি সেরকম অনুযায়ী মানে সেভাবে ট্রেডিং করবেন, ঠিক আছে। কারণ স্টপ লস ছাড়া কখনোই শর্ট টার্মের উপরে ট্রেডিং নেবেন না। আর যেগুলো লং টার্মের জন্য নিয়েছেন কিংবা মিড টার্মের জন্য নিয়েছেন, একমাত্র সেগুলোতে স্টপ লস থাকবে না। কিংবা আমার সিগন্যাল যদি আপনি ফলো করেন টেলিগ্রামের উপরে, তাহলে কিন্তু সেখানে স্টপ লস দেওয়া থাকে। অবশ্যই শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে এখানে স্টপ লসের ইউজ করবেন। তো আমি এটাকে রিস্কের থেকে এটাকে বের করে দিচ্ছি, ঠিক আছে। যদি ইনকেস মার্কেট নিচের মধ্যে ডাউন আসে, নিচের মধ্যে আসে, তাহলে এখানে আপনার স্টপ লস হিট হয়ে যাবে। আপনার এখানে খুব জোর বেশি এখানে 10% এখানে লস হবে, এর বেশি আর লস হবে না, ঠিক আছে। 10 থেকে 12% এরকম। এবার আপনার এই ফ্রি ফান্ডটাকে তাহলে কোথায় ইউজ করবেন, এটাকে আপনি এই যে আপনি স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনগুলোর উপরে যে ইনভেস্ট করলেন, এটার উপরে স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনের উপরে আর ট্রেন্ডিং কয়েনগুলোর উপরে, ঠিক আছে। মিম কয়েনটা বাদ দিয়ে এখানে এই দুটো জিনিসের উপরে যে আপনি $350 ইনভেস্ট করলেন। মনে করুন মার্কেটের মধ্যে তো এমনও হতে পারে যে আপনি লিঙ্ক 24-এ বাই করলেন, 21-এ বাই করলেন, আবার 18-এও বাই করলেন, তারপরে আবার মার্কেট নিচের মধ্যে চলে এলো। তাহলে আপনি এবার কী করবেন? আপনার কাছে যদি ফান্ড থাকতো তাহলে আপনি এইসব ভালো ভালো কয়েনগুলোকে আপনি অনেক এগুলোকে কম দামে পেয়ে যেতেন, ঠিক আছে, অনেক ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে যেতেন। কিন্তু আপনার কাছে যদি ফান্ড না থাকতো তাহলে আপনি সেগুলোকে বাই করতে পারতেন না, আর সেগুলোকে আপনি ডিসিএ করতে পারতেন না। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু কখনোই মানে সবসময় নিচের মধ্যে থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু শেয়ার মার্কেটের মতো কখনোই ওয়ার্ক করে না যে নিচের মধ্যে আসলে সেখানে নিচের মধ্যেই থাকবে অনেক দিন পর্যন্ত, এরকম না। এখানে দেখবেন আজকে এখানে ডাউন হয়ে গেছে, আবার কালকেই দেখবেন এখানে একদম 100x উপরে চলে গেছে, তো এরকমও হতে পারে। তো যখনই এই কয়েনগুলো টোটালি বাই হয়ে যাবে, আপনার কাছে আর কোনো ফান্ড নেই, কোনো আপনার কাছে ফ্রি ফান্ড নেই, ঠিক আছে। তো তখন আপনি কী করবেন? তখন আপনি এই ফ্রি ফান্ডটাকে আপনার কাজে লাগাবেন। এই ফ্রি ফান্ডের থেকে, তাও আবার এরকম না যে সব ফান্ড দিয়ে একবারে এখানে বাই করে নেবেন। আপনার কাছে যদি এখানে $200 থেকে থাকে ফ্রি ফান্ড, তাহলে $200 মধ্যে এখানে $100 দিয়ে যে ডিপের মধ্যে চলে এসেছে মার্কেট, সেখানে আগে আপনি ফাইন্ড আউট করবেন যে কোন কয়েনটা সবচেয়ে ভালো ফান্ডামেন্টাল বেসেড কয়েন আর কোন কয়েনটা সবার নিচে এসেছে, ঠিক আছে। এরকম সেই কয়েনটাকে খুঁজে নেবেন, আইডেন্টিফাই করার পরে তারপরে সেই কয়েনের উপরে সেখানে একটা পার্ট আপনি বাই করবেন। আবার এমনও হতে পারে তার থেকেও মার্কেট আবার নিচে চলে এলো। তো এরকম না যে মার্কেট শুধু নিচের মধ্যে আসবেই, এরকম মানে রেয়ার কেসে দেখা যায়। যদি মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট থাকে, সব দিক থেকে যদি নেগেটিভ নিউজ আসতে থাকে, তাহলে কিন্তু এরকম হয়। তাছাড়া কিন্তু এরকম হবে না যে মার্কেট শুধুমাত্র নিচের মধ্যে আসছে, ঠিক আছে। তো যখনই আপনার কাছে আর ফান্ড থাকবে না, মার্কেট অনেক ডিপের মধ্যে আছে, আপনার করার কিছুই নেই, তারপরে আপনি এই ফ্রি ফান্ডের থেকে এখানে 50% বের করবেন। এখান থেকে 50% বের করে তারপরে আপনি এই সব কয়েনগুলোর উপরে ইনভেস্ট করবেন। আর কখনোই কিন্তু মিম কয়েনের উপরে ইনভেস্ট করবেন না। এই ফ্রি ফান্ড থেকে ইনভেস্ট করবেন স্ট্রং ফান্ডামেন্টাল বেসেড কয়েনগুলোর উপরে। আর আপনি এটা মনে করবেন যে এই যে $200 আপনি এখান থেকে নিলেন, ঠিক আছে, আপনি মনে করবেন এই $200 আপনি এখানে কারো কাছ থেকে ধার করে নিলেন, এখানে আবার আপনাকে এই $200 এখানে $200 এখানে করতে লাগবে। মনে করুন আপনি এখানে $200 নিয়ে নিলেন, এবার আবার আপনাকে এখানে ফ্রি ফান্ডের মধ্যে এখানে $200 নিয়ে যেতে লাগবে। এবার এমন তো নয় যে সব কিছু জায়গায় আপনার এখানে লসই হবে, শুধু লসই হবে। আপনার যে শর্ট টার্মের ট্রেডিংগুলো আছে এখানেও আপনার প্রফিট হতে পারে। আবার যে আপনার ফিউচার ট্রেড আছে, ফিউচার ট্রেডের মধ্যে এখানে সামান্য কিছু প্রফিট হতে পারে। এবার ফিউচার ট্রেড আর শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে যে প্রফিটগুলো আপনার হবে, সেখান থেকে কিছু পার্সেন্ট করে সেই ফান্ডটাকে আপনি ফ্রি ফান্ডের মধ্যে আবার নিয়ে যাবেন, আপনার ফান্ডিং ওয়ালেটের মধ্যে আবার নিয়ে যাবেন। মানে এই জায়গাটাকে সবসময় চেষ্টা করবেন, এই জায়গাটাকে মানে ফ্রি ফান্ড এখানে রাখতেই চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ কখন এরকম অপরচুনিটি চলে আসে এরকম মানে বলা যায় না। যেমন কিছুদিন আগে, আমি এই ভিডিওটাকে কবে আপলোড করবো জানি না, তো যখন আমি ভিডিওটা মেক করছি তার কিছুদিন আগে এখানে get.io এক্সচেঞ্জের মধ্যে একটা অপরচুনিটি পাই আমরা। সেখানে বিটিটি কয়েনের প্রাইস অনেক নিচের মধ্যে চলে এসেছিলো, মানে অনেক নিচের মধ্যে। অন্যান্য এক্সচেঞ্জের সাথে তুলনা করলে, কম্পেয়ার করলে দেখা যায় প্রচুর নিচের মধ্যে চলে এসেছিলো। তো সেখানে অন্য একটা জিনিস সেখানে ম্যাটার করেছিল, এরকম না যে কোনো নেগেটিভ নিউজ এসেছিলো, এরকম না। সেখানে মানে বিটিটি কয়েনকে 1 বিটিটি কয়েন = 1000 বিটিটি কয়েন করে দেওয়া হয়েছিল। তো সেই জন্য সেখানে বিটিটি কয়েনের উপরে শুধুমাত্র get.io এক্সচেঞ্জের উপরে কিন্তু প্রচুর একটা ভলাটিলিটি দেখা যায়। তো তখন আমরা কী করি, আমি প্রিমিয়াম গ্রুপের মধ্যে সেখানে একটা আপডেট দিয়ে দিই যে এরকম সেখানে প্রচুর কম দামে এখানে বিটিটি কয়েনটাকে পাওয়া যাচ্ছে, সেখানে আপনারা কিছু পার্সেন্ট অ্যাকুমুলেট করতে পারেন, মানে সেখানে বাই করতে পারেন। তো সেখানে যারা বাই করেছিল তাদের ফান্ড প্রায় ডাবল হয়ে গিয়েছিল একদিনের মধ্যেই, মানে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যেই। তো এইসব যে অপরচুনিটিগুলো আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, কখন এরকম অপরচুনিটি চলে আসে এটা বলা যায় না। তো সেই জন্য অবশ্যই ফ্রি ফান্ডটাকে সবসময় ফ্রি রাখারই চেষ্টা করবেন, ঠিক আছে। আর এটাকে ইউজ করবেন সেই সব অপরচুনিটিগুলোকে গ্র্যাব
লাভ করার জন্য। আর যখনই আপনি ফ্রি ফান্ড থেকে এখানে $100 মনে করে নিয়ে নিলেন, তারপরে আপনি ট্রাই করবেন যে অন্যান্য জায়গায় যে আপনার প্রফিটগুলো হচ্ছে সেই প্রফিট থেকে এখানে এই $200 মধ্যে সেই $100 দিয়ে এটাকে আবার $200 করে দেওয়া। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেকেই আছে যারা এখানে যাদের পোর্টফোলিও মনে করুন $500, তারা সেখানে $400 দিয়ে ফিউচার ট্রেডিং করে। দেখুন তারা এখানে শুধুমাত্র গ্যাম্বলিং করছে আর কিছুই না। মার্কেট যখন বুলিশ থাকবে তারা প্রচুর প্রফিট করবে, আপনাকে এরকম স্ক্রিনশটও দেখাতে পারে যে এই যে আমি এত এক্সেল লেভারেজ নিয়ে এত প্রফিট করেছি, এত পার্সেন্টেজ। তো এরকম মানে তাদের দেখে আপনিও করতে যাবেন না, কারণ হচ্ছে তারা ওই 1 মাস 2 মাস প্রফিট করবে, তারপরে ফাইনালি যখন মার্কেটের মধ্যে বিয়ারিশ মার্কেট শুরু হবে তখন তাদের পোর্টফোলিও একদম জিরো হয়ে যাবে। তো ফিউচার ট্রেড করলে পোর্টফোলিও কেমন করে জিরো হয়ে যায়, আপনি যদি বিয়ারিশ মার্কেটকে ফেস না করে থাকেন তাহলে আপনি জেনে রাখুন, মানে যখন মার্কেটের মধ্যে বেশি ভলাটিলিটি দেখা যায়, মনে করুন বিটকয়েন এখন 50K চলছে, 50K থেকে ডাইরেক্ট একদম 45K চলে এলো, মানে 5000-এর ডাম্প চলে এলো, মার্কেটের মধ্যে প্রচুর একটা প্যানিক সিচুয়েশন। ঠিক আছে, আপনার মানে মাঝে মধ্যে তো এমনও হয় যে বাইন্যান্স ছাড়া আমি অনেকগুলো এখানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপ ইউজ করেছি, শুধুমাত্র বাইন্যান্স আর 2-1টা অ্যাপ বাদে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপ বাদে, আর বাদবাকি সব অ্যাপই কিন্তু মানে সেখানে হ্যাং পর্যন্ত হয়ে যায়। যখন মার্কেটের মধ্যে প্রচুর মানে প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যায়, সবাই তখন কিছু না কিছু সেখানে মুভমেন্ট করছে, ঠিক আছে, কিছু না কিছু ইউজ করছেই। আর একই সময়ে সবাই মানে সব ইউজারই যখন অ্যাক্টিভ হয়ে যায়, সেই অ্যাপটাকে সবাই ইউজ করতে থাকে, তখন যদি সেই অ্যাপের যদি সার্ভারটা খুব একটা স্ট্রং না হয়, তখন কিন্তু সেই অ্যাপের মধ্যেও সেখানে প্রবলেম দেখা দেয়, সেখানে অ্যাপ মানে ওপেন হয় না, হ্যাং হয়ে যায়, ভালোভাবে চলে না। ঠিক আছে, তো এর জন্য কি হয়, যখন মার্কেটের মধ্যে এরকম একটা সিচুয়েশন দেখা যায়, তখন কিন্তু আপনার ফিউচার ট্রেডের মধ্যে এখানে আপনার স্টপ লসও হিট হবে না। আপনি হয়তো অনেকেই যারা নতুন আছে, যারা ফিউচার ট্রেড করে, যারা মানে বিয়ারিশ মার্কেট দেখেনি, তারা হয়তো অনেকেই জানে না যে এটাও আবার হতে পারে। হ্যাঁ, এরকমও হয়, আপনার যখন মার্কেটের মধ্যে প্যানিক সিচুয়েশন থাকে, মার্কেট প্রচুর হারে নিচের মধ্যে ডাম্প করে, তখন কিন্তু ফিউচার ট্রেডের স্টপ লসও হিট হয় না, অনেকেরই স্টপ লসের হিট হয় না। এমন নয় যে সবারই হয় না, এমন না, অনেকেরই হয়, আবার অনেকেরই এখানে স্টপ লস হিট হয় না। শুধুমাত্র বাইন্যান্স এবং আর 2-1টা এক্সচেঞ্জই এমন আছে যাদের প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনার সেখানে স্টপ লস হিট না হয় ফিউচার ট্রেডের মধ্যে, তাহলে সেখানে তারা সামান্য কিছু মানে ইউজারকে দিয়ে দেয়। ঠিক আছে, মনে করুন আপনার যদি $500 লস হয়ে যায়, তাহলে হয়তো আপনাকে $100-200 দিতে পারে, কিন্তু সম্পূর্ণই কখনই দেবে না। আর যদি তারা নাও দেয় তাহলে আপনার কোনো কিছু করার নেই। ঠিক আছে, তো এখানে সেজন্য আমি বলি যে ফিউচার ট্রেডের উপরে কখনোই এখানে মানে আপনার পোর্টফোলিওর 10%, আমি একটা ম্যাক্সিমাম বললাম, পোর্টফোলিওর 10%-এর বেশি এখানে ইউজ কখনোই করবেন না। কারণ হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে কখন কী হয় এটা বলা যায় না। মনে করুন এখনই মার্কেট সব গ্রিন দেখছেন, এখনই এখানে $10,000 ডাম্প হয়ে গেল, আর যখন এটা হবে আর সেই মুহূর্তে যে সেখানে ফিউচার ট্রেড ওপেন করে রেখেছে, লং করে রেখেছে, তাদের একটারও স্টপ লস হিট হবে না, মানে 80% ট্রেডারের স্টপ লস হিট হবে না যদি এখানে বিটকয়েন ডাইরেক্ট 10,000 ডাম্প করে। আর যদিও বা স্টপ লস হিট হয়ে যায়, অনেকেই তো আছে আবার যারা স্টপ লসের ইউজ করে না, আমাকে টেলিগ্রামের মধ্যে অনেকেই মেসেজ করে বলে, যারা মানে আগেই ফিউচার ট্রেড ওপেন করে রেখেছে। ঠিক আছে, মনে করুন একদিন আগে ফিউচার ট্রেড ওপেন করে রেখেছে কয়েক ঘন্টা আগে, তারপর যখন তাদের সেখানে -50% হয়ে যায়, -60% হয়ে যায়, মানে তাদের লিকুইডিট হবে এরকম ভাব, তখন এসে আমাকে মেসেজ করে বলে যে আমি এখন কী করবো। আর তখন আমি যখন তাকে বলি যে স্টপ লসের ইউজ কেন করেননি, তখন অনেকেই আছে এমন যে বলে যে আমি স্টপ লসের ইউজ কীভাবে করতে হয় জানি না। আবার এমন অনেকে আছে যারা জানে যে স্টপ লসের ইউজ কীভাবে করতে হয়, কিন্তু তারপরে সেখানে স্টপ লসের ইউজ করেনি, আর তখন মানে একটা ভুল হয়ে গেছে, তখন কিন্তু সেখানে রিগ্রেট করেও আর কোনো লাভ নেই। কারণ হচ্ছে অলরেডি তার পোর্টফোলিও সেখানে যে ফিউচার ট্রেডের মধ্যে যে ফান্ডটা লাগিয়েছিল সেটা অলরেডি 50% ডাউন হয়ে গেছে, আর তখন সে না পারে সেটাকে ক্লোজ করতে, আর না পারে তার মধ্যে আবার ফান্ড দিয়ে সেটাকে আবার অ্যাভারেজ করতে, কারণ হচ্ছে তার কাছে আর কোনো ব্যালেন্স থাকে না। তো কেউ যদি স্টপ লসকে না জেনে, মানে স্টপ লস জিনিসটা কি, এটা হচ্ছে একটা বেসিক জিনিস, এটাকে বেসিক জিনিসও বলা চলে না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, এটা মানে বেসিক জিনিসও না। ঠিক আছে, মানে আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে স্টপ লস, ওসিও, এগুলো বাইসেল, এগুলো তো মানে সাধারণ জিনিস, এগুলো মানে বেসিকের মধ্যেও পড়ে না। তো এটা না জেনেও যদি কেউ এখানে ফিউচার ট্রেড করে, আফটার অল তার এখানে কিন্তু পোর্টফোলিও একদম জিরো হয়ে যাবে, এটা একদম গ্যারান্টি। তো সেই জন্যই আপনি যদি সব কিছু জেনেও থাকেন, আপনি যদি এক্সপার্টও হয়ে থাকেন, তারপরে এখানে ফিউচার ট্রেডের মধ্যে এখানে আপনার 10% কিংবা ম্যাক্সিমাম 20%-এর বেশি নেবেন না। আর আপনার কাছে যে ফ্রি ফান্ডটা আছে $200, মার্কেট যখন এরকম সিচুয়েশন হয়ে যাবে নিচের মধ্যে থাকবে, এই $200ই $1,000 সমান এখানে কাজ করবে। আপনি এটা এখন বুঝতে পারবেন না, কিন্তু যখন মার্কেট এরকম সিচুয়েশনের সাথে যদি আপনি এরকম সিচুয়েশনকে আপনি যদি কখনো ফেস করে থাকেন মার্কেটের মধ্যে, যে প্রচুর বিয়ারিশ মার্কেটকে যদি ফেস করে থাকেন, তাহলে হয়তো আপনি জানেন যে এই ফ্রি ফান্ডটাকে রাখা এটা মানে কতটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি চেয়েছিলাম এই ভিডিওটাকে শুধুমাত্র প্রিমিয়াম গ্রুপে শেয়ার করার জন্য, আর যে আমি কোর্স মেক করছি সেই কোর্সের মধ্যেই শুধু এটাকে রাখার জন্য মনে করছিলাম, কিন্তু এখানে অনেকেই কমেন্ট করে বলেছিল যে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা তাদের অত্যন্ত প্রয়োজন, আর আমিও ভাবলাম যে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা এখানে দিয়ে দিই, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ট্রেডিং করে থাকেন, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিএ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু মানে তেমন কোনো বড় জিনিস না। ঠিক আছে, মানে এমন না যে এগুলো খুব বিশাল বড় একটা স্ট্র্যাটেজি, এটা মানে জানার সিক্রেট টেকনিক, এরকম কিন্তু কিছুই না। এগুলো হচ্ছে একটা বেসিক জিনিস। আর
আর যে স্টপ লস ওসিও ওগুলো আছে ওগুলো মানে বেসিক জিনিসও না, ওগুলো বেসিকের মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এগুলো আপনার মানে জানা প্রয়োজন, আর সেই জন্য আমি ভাবলাম এটাকে আমি ইউটিউবেই দিয়ে দিই। আর যে আমি কোর্সটা মেক করছি সেখানে আমি এমন কিছু জিনিস সেখানে শেয়ার করবো যেগুলো হয়তো আপনারা মানে কোনোদিন শোনেননি। যে স্টপ লস জিনিসটা যে আছে আমরা কী করি, আমরা করি যে যেখানে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ফাইন্ড করি সেটাকে ফাইন্ড আউট করার পরে তারপরে স্টপ লসকে লাগিয়ে দিই। এভাবে স্টপ লস লাগালে সেখানে কিন্তু সেই স্টপ লসটা অবশ্যই হান্ট হবে, 99% চান্স থাকে সেই স্টপ লসটা হান্ট হয়ে যাওয়ার। যেমন আপনার সাথে হয়তো এরকম আপনি সিচুয়েশনের ফেস করেছেন, যখন মনে করুন আপনি একটা স্টপ লসকে লাগিয়ে রেখেছেন, তারপরে মার্কেট কী করলো, মার্কেট আপনার স্টপ লসটাকে হান্ট করি আপনার স্টপ লসটাকে খেলো, কিংবা সামান্য একটু নিচে আসলো, আপনার স্টপ লসের থেকেও সামান্য একটু নিচের মধ্যে এসে আবার মার্কেট ওখান থেকে রিকভার করে উপরের দিকে চলে গেল। আর তারপরে আপনি যখন 2 ঘন্টা পরে আপনার অ্যাপ ওপেন করে দেখছেন, আপনি দেখছেন এটা আপনার স্টপ লসকে খেয়ে আবার উপরের মধ্যে চলে গেছে। ঠিক আছে, তো এটা সবার সাথেই হয়, আর এটা হবে না কেন, মার্কেট এভাবেই ওয়ার্ক করে। কারণ মার্কেট জানে যে আপনার স্টপ লস আপনি কোথায় লাগিয়ে রেখেছেন, আপনার স্টপ লসটাকে সেখানে হান্ট করে মার্কেট আবার উপরের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে একটা বেসিক জিনিস। সাপোর্ট, রেজিস্ট্যান্স, EMA ইন্ডিকেটর এইসবের ইউজ করে আপনি কোথায় স্টপ লস লাগাবেন, এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আর অ্যাডভান্স লেভেলের স্টপ লস সেই জিনিসটাই টোটালি আলাদা। তো সেটাকে আপনাদের যদি লাইভ মানে করে না দেখাই সেটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। সেটাকে আপনারা বলতে পারেন সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা জিনিস। আর কিন্তু এইসব যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, তো সেই জন্য আমি এই ভিডিওটাকে ইউটিউবের মধ্যে দিলাম। তো ওটা একটা এডুকেশনাল ভিডিও ছিল। তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।